দেখুন, এই মাহফুজ আলম বাংলাদেশের সরকারের তথ্যমন্ত্রী, তার বিষয়ে আলাপ করতে গেলে জামায়াত ইসলামের কথা আসবে সামনে। আপনি লক্ষ্য করবেন যেই তরুণরা বিগত গণ অভ্যুত্থানের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাদের মধ্যে একজন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সরকার প্রতিষ্ঠিত হইল, তার মধ্যে তারা কেউ কেউ ক্ষমতায় গেলেন, মন্ত্রী হলেন, আরেক দল ক্ষমতার বাইরে থেকে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার চেষ্টা করলেন। ইতিমধ্যে দুটো রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করেছেন, রাজনৈতিক দল বলবো না, সংগঠন, প্ল্যাটফর্ম। এবং এখন এনসিপি নামে যারা আছে, ইতিমধ্যে ইনফর্মড সেকশন অফ আওয়ার সোসাইটি, তারা জানে যে তাদের মধ্যেও আবার একাধিক ফ্যাকশনস আছে। প্রায় 1.5 বছর হয়ে গেল, তারা কিন্তু এখনও পর্যন্ত কী ধরনের রাজনীতি করতে চান সেই বিতর্কটা নিজেদের মধ্যে শেষ করতে পারেননি। তারা কি মধ্যপন্থী থাকবেন, নাকি লিবারেল ডেমোক্রেট হবেন, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করবেন, নাকি জামাত ইসলামের মতন ধর্মাশ্রয়ী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদেরকে নিয়োজিত করবেন, এগুলো এখনও ঠিক করতে পারেন নাই বলে তাদের দলের কোনো ম্যানিফেস্টো, ঘোষণাপত্র এখনও আসে নাই। এগুলো নিয়ে তাদের মধ্যে যখন বিতর্ক চলছে, তখন আমরা মাহফুজ আলমকে পাবলিকলি একটা স্টেটমেন্ট করতে দেখেছি। তারা বলেছেন যে, উনি বলেছিলেন যে মওদুদিবাদী কয়েকটা রাজনৈতিক 4-5টা ইতিমধ্যেই দল আছে, অর্থাৎ তিনি জামাত ইসলামী এবং জামাত ইসলামের অফশুট সেখান থেকে ভেঙে কিংবা তাদের সম্মতিক্রমে আরও কত রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে ফাংশন করে বাংলাদেশে, সেটা জামাত ইসলামের কৌশলগত হিসেবেই করে, নাকি তারা যথার্থই তাদের সঙ্গে আদর্শগত সংগ্রাম করে বেরিয়ে এসে করে, এগুলো কোনো পক্ষই এখনও পরিষ্কার করতে পারেনি। মাহফুজ আলম বলেছিলেন যে আর একটা এরকম গ্রুপ দরকার নাই, অর্থাৎ ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতির দিকে এগিয়ে যাওয়ার বিরুদ্ধে তার গণ অভ্যুত্থানের সহকর্মীদের যিনি তখন এই পরামর্শ দিলেন, তারপর থেকে ব্যক্তিগতভাবে তিনি কতগুলি বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। ব্যক্তিগত বিপর্যয় বলতে আমি রাজনৈতিক বিপর্যয়ের কথা বলছি। আমরা তথ্য হিসাবে জানি যে এরপরে প্রধানত জামাত ইসলামের চাপে এবং সরকারের ভেতরে জামাত ইসলামের যারা প্রভাবশালী লোক আছেন, আপাতত জামাত ইসলামী মনে হয় না, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, আমি যাদের কথা কিছুক্ষণ আগে ইঙ্গিত করলাম, তাদের সঙ্গে জামাতের সুসম্পর্কের কারণে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দুজনকে বলল, বস্তুত একজনকে, মাহফুজ আলমকে তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবার কথা আনঅফিশিয়ালি বলেছেন। গত 2 মাস ধরে যদ্দূর আমি জানি, সেটা হচ্ছে তার কাছে ঠিকমতো ফাইল যায় না। তাকে কী করতে পারবে, কী করতে পারবে না, তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। লক্ষ্য করুন, তিনি নিজে একজন উপদেষ্টা। জাস্ট একটু মানে সরকার প্রধান কাউকে পদত্যাগ করতে বললে কোনো উপদেষ্টা বা মন্ত্রীকে তার তো সঙ্গে সঙ্গে পদত্যাগ করবার কথা করা উচিত, কিংবা সে কার্যকর করার সক্ষমতা থাকা উচিত। সেটা সরকারের নাই, সে কারণে এখনো করছে না। সেটাও তার যে ডিসফাংশনাল সরকার, তার আরেকটা। আমি মাহফুজকে সরিয়ে দেওয়ার কথা বলছি না, বা তার পক্ষে বিপক্ষে তাত্ত্বিকভাবে কথা তো সত্য। ধরুন, আমি যদি একটা সংগঠনের প্রধান হই, রাষ্ট্র একটা সংগঠন হিসেবে, এবং আমার যদি সেই ম্যান্ডেট থাকে, তা আমাকে সহযোগিতা করবার জন্য আমাদের যারা ডেপুটিস থাকবে, আমি না চাইলে তাকে আর সে থাকতে পারবে না। আর সে যদি থাকতে পারে, তাহলে বুঝতে হবে যে আমার দুর্বলতা আছে কোনো, যে সেই কথা তো ঠিকই আছে। আপনি লক্ষ্য করুন, কিন্তু তাকে কোণঠাসা করবার জন্য কি করা হয়েছে, তাকে আপনার তার যে মন্ত্রণালয়, একটা মাত্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সেইটাকে দেখবার জন্যে 4 জন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে ওই যে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট বাকি কয়েকজনকে, 4 জনকে দিয়ে, 3 জনকে দিয়ে একটা 4 সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি করা হয়েছে। সেই কমিটি যেই কমিটির প্রত্যেকজন মন্ত্রীর 2-3টা করে মন্ত্রণালয় আছে, অর্থাৎ সেগুলি তারা সামলাতে পারছে না। এখন তারা এই 4 জনে মিলে আবার তথ্য মন্ত্রণালয়টা কীভাবে চলবে সেই পরামর্শ দিবেন মাহফুজ আলমকে। তো মাহফুজ আলমের একদিনে বুঝে ফেলা উচিত, আমরা বুঝতে পেরেছি এবং এটা জনসমক্ষে জাহির করা দরকার যে
এই জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবার কারণেই তাকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। এটা দিয়েই সরকারের উপর জামায়াতের যে আপনার প্রাধান্য, তার যে প্রভাব, এটা বোঝা যায়। কেউ কেউ হয়তো বলবেন যে পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে সত্য যে বিএনপির নেতারা আকারে ইঙ্গিতে এনসিপির সঙ্গে যুক্ত, যারা একটা দল করবে, এটা যেহেতু একটা নির্দলীয় সরকার বা সেই দলের সঙ্গে যোগাযোগ রাখে, তাদেরকে মন্ত্রিসভার দিকে বাদ দেওয়ার কথা আকারে ইঙ্গিতে প্রফেসর ইউনূস সাহেবকে জানিয়েছেন। এটা সে কারণে হচ্ছে কিনা? সে কারণে হচ্ছে যে না, তার প্রমাণ হচ্ছে যে এই বিপর্যয়টা শুরু হয়েছে জামাত সংক্রান্ত, আপনার মওদুদিবাদী রাজনীতি সংক্রান্ত আলোচনাটা মাহফুজ আলম প্রকাশ্যে নিয়ে আসবার কারণে, তারপরে পরবর্তী কারণে হয়েছে। কারণ তার উপর যে পরিমাণ চাপ পড়েছে, তার বিরুদ্ধে এখনও কোনো দুর্নীতির অভিযোগ স্পষ্টভাবে আমরা শুনি নাই। বরং তারই আরেক সহকর্মী, গণ অভ্যুত্থানের সহকর্মী, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার ব্যাপারে অনেকগুলো শত কোটি টাকার, হাজার কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে পর্যন্ত যে অভিযোগ উঠেছে। নানান জল্পনা কল্পনা হচ্ছে, তার দলের মধ্যে কথা হচ্ছে, রাজনৈতিক মহলে কথা হয়। তাকে আমরা এখনো পর্যন্ত তবিয়ত বহাল রাখতে দেখেছি। তাকে নিয়ে জামাত ইসলাম কিংবা অন্যদের তেমন কোনো খুব দুশ্চিন্তা আছে বলে মনে হয় না, দৃশ্যমান অন্তত নয়। তো ফলে তো সে যেহেতু মাহফুজ আলম যেহেতু ভেতরে থাকেন, রাজনৈতিক দল করবেন কি করবেন না সেই প্রক্রিয়ার মধ্যে থাকেন, তাদেরকে অনেক খোঁজখবর রাখতে হয়। তো সেই কারণে তিনি যখন বলেন যে দলীয় সংঘাত তৈরি হতে পারে, সেখানে দুশ্চিন্তা করবার কারণ আছে। কারণ এটা তো যেটাকে বলে হর্সেস মাউথ, তার কাছ থেকে আসছে ক্ষমতা বাড়ল। আর আমরা সহজেই বুঝতে পারি এখান থেকে যে রাজনৈতিক দলগুলোর ভেতরকার মধ্যে সমঝোতার অভাবে কিংবা একে অপরকে সন্দেহ পোষণ করবার কারণে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কার কদ্দুর প্রভাব ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, অথবা আনপ্রপোর্শনেট লেভেলে যদি এক পক্ষেরটা হয়ে থাকে আর এক পক্ষেরটা না হয়ে থাকে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তার প্রভাব পড়বার সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনায় পরস্পরকে অবিশ্বাস করে এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে তো বহুদিনের ঐতিহ্য। যেমন ধরুন, সেখানে বিএনপি যদি জামায়াতকে অবিশ্বাস করে, কারণ বিএনপির নেতাকর্মীরা যখন গণঅভ্যুত্থানের পরে অরাজনৈতিক, অর্থনৈতিকভাবে কিংবা প্রশাসনিকভাবে নানান কিছু দখল করবার জন্যে তৎপর হয়ে উঠেছিল, তখন আমরা জামায়াতকে ঠান্ডা মাথায় আপনার রাষ্ট্রের নানান স্ট্র্যাটেজিক পয়েন্টসগুলোকে দখল করবার একটা প্রবণতা এবং সাফল্য আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বিএনপি অনেক দিন পর যদি তার হুঁশ হয়ে থাকে, সে যখন দেখবে যে তারা ইতিমধ্যে পিছিয়ে পড়েছে ভবিষ্যৎ নির্বাচন প্রভাবিত করবার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের অসন্তোষ বাড়বে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা ভবিষ্যতে আরও কয়েকদিন পরে বা শিডিউল হলে সেগুলো আরও দেখবে যে পরিষ্কার হয়ে উঠছে, যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলবে। সেই অভিযোগের ভিত্তিতে মাহফুজ আলমের যে প্রেডিকশন, সেখানে হানাহানির সম্ভাবনা যে হতে পারে, এই কথা অধ্যাপক ইউনূসের মাথায় থাকা উচিত। তা নাইলে তিনি নির্বাচনটা ঠিকমতো তুলে আনতে পারবেন না।